তো আজকে আমরা লেকচার নাম্বার 3 জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে শুরু করব। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আগের দিনে আমাদের যা যা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে থেকে আমরা আজকে স্টার্ট করব। তো আমাদের যেটা হয়ে গেছে হাইপার কনজুগেশন, তারপরে হয়ে গেছে ইন্ডাকটিভ এফেক্ট, এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রেজোন্যান্স এফেক্ট, আর একটা ইম্পর্টেন্ট স্টেবিলিটি ফ্যাক্টর। তাহলে আমাদের কি কি হয়ে গেছে আমরা যদি দেখি একটু রিক্যাপিং করে। তাহলে আমাদের যা যা হয়েছে, নাম্বার 1 ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট হয়ে গেছে। নাম্বার 2 হয়েছে হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন এফেক্ট, যেটা আমরা করেছিলাম গতকাল। তাহলে আজকে যেটা আমরা করব নাম্বার 3, দ্যাট ইজ রেজোন্যান্স অবলিক মেসোমারিক এফেক্ট। তাহলে রেজোন্যান্স অথবা যেটাকে আমরা বলছি মেসোমারিক এফেক্ট। তাহলে রেজোন্যান্স কিংবা মেসোমারিক এফেক্ট যেটা আছে সেটা আমরা আজকে স্টাডি। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে মেসোমারিক অর রেজোন্যান্স। এবার বলছি মেসোমারিক এবং রেজোন্যান্স অনেক সময় বলা হয় যে দুটো হচ্ছে সিঙ্গেল টার্ম, বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা আজকে সেই ডিফারেন্সটাও দেখে নেব কি আছে না আছে। তাহলে আমরা আজকে স্টার্ট করব রেজোন্যান্স এফেক্ট, রেজোন্যান্স অবলিক মেসোমারিক এফেক্ট। তাহলে রেজোন্যান্স বা মেসোমারিক এফেক্ট যেটাকে আমরা বলছি, তাহলে হোয়াট ইজ রেজোন্যান্স অথবা মেসোমারিক এফেক্ট কি? বলছে ডিলোকালাইজেশন of pi electrons or lone pair of electrons in parallel p orbital, in parallel p orbital। অর্থাৎ বলেছে যে ডিলোকালাইজেশন হবে কার? পাই ইলেকট্রন অথবা লোন পেয়ার অফ ইলেকট্রনস। পাই ইলেকট্রনের হতে পারে অথবা লোন পেয়ার অফ ইলেকট্রনের হতে পারে। কার সাথে? প্যারালাল পি অরবিটাল যেটা আছে। এবার বলছে হোয়াট ইজ প্যারালাল পি অরবিটাল, সেটা আমরা পরে দেখব। প্যারালাল পি অরবিটাল বলতে কি বোঝায়, তাহলে সেটা আমরা এখন দেখব। তাহলে বলছে প্যারালাল পি অরবিটাল বলতে কিছুই না। প্যারালাল পি অরবিটাল বলতে যে পি অরবিটাল which is planar। জিনিসটাকে আরো ভালো করে আমরা পরে দেখব। তাহলে প্যারালাল পি অরবিটাল বলতে যে পি অরবিটাল যেটা থাকবে সেটা যদি প্ল্যানার সিস্টেমে থাকে তখন সেটাকে আমরা বলছি প্যারালাল পি অরবিটাল। এবার বলছি এই যে রেজোন্যান্সের যে ক্যারেক্টারিস্টিক্স, এই রেজোন্যান্সের ক্যারেক্টারিস্টিক্স কি আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ রেজোন্যান্স বা মেসোমারিক এফেক্ট। আগে আমরা এটাকে মানে জেনারেল ফর্মে করব, দেন তারপরে আমরা এটাকে সেপারেট করব মেসোমারিক এবং রেজোন্যান্সটাকে। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে যে রেজোন্যান্স কিন্তু একটা ইন্ট্রামলিকুলার প্রসেস। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বাইরের কোনো মলিকিউলের সাথে হচ্ছে না,
নিজস্ব সেলফ যে মলিকিউল, সেই সেলফ মলিকিউলের মধ্যেই হচ্ছে, অন্য কোনো মলিকিউলের মধ্যে হচ্ছে না। অর্থাৎ একটা সিঙ্গেল মলিকিউল, সেই সিঙ্গেল মলিকিউলের মধ্যে এই টোটাল প্রসেসটা ঘটে। নাম্বার 2 যেটা, সেটা বলছে যে যার ক্ষেত্রে মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার হবে, মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার implies that more the stability. More the stability. তার মানে যত বেশি রেজোনেন্স স্ট্রাকচার হবে তত তার স্টেবিলিটি বাড়বে। নাম্বার 3 বলছে ইট মাস্ট ফলো দ্য অক্টেট রুল। অর্থাৎ এটা অক্টেট রুলটাকে ফলো করছে। অক্টেট রুল মানে আউটার মোস্ট সেলে টোটাল আউটার মোস্ট 8টা ইলেকট্রন থাকতে হবে, দ্যাট ইজ অক্টেট রুল। এরপরে নাম্বার 4 বলছে যে it is represented by double headed arrow sign। অর্থাৎ ডাবল হেডেড অ্যারো চিহ্ন দিয়ে এটাকে ডিনোটেট করা হচ্ছে। তাহলে মোট আমাদের কাছে চারখানা ক্যারেক্টারিস্টিক্স আপাতত আমরা মেনলি পড়বো। সেটা নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার প্রসেস, অর্থাৎ এক্ষেত্রে আমরা কখনোই অন্য একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের রেজোনেন্স কখনো বা মেসোমেরিক এফেক্ট হবে না। 2 নাম্বার হচ্ছে মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার মানে মোর দা স্টেবিলিটি, এটা আমরা পেলাম। আর তারপরে 3 নাম্বার বলছে এটা মাস্ট ফলো অক্টেট রুল। আর 4 নাম্বারে হচ্ছে যে ইট উইল বি রিপ্রেজেন্টেড বাই ডাবল হেডেড অ্যারো। অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচার যদি আমরা দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ডাবল হেডেড অ্যারো দিয়ে দেখাতে হবে। সাপোজ আর এবং এখানে যদি আমি বলি এস, তাহলে এই দুটোর মধ্যে যে রেজোনেটিং স্ট্রাকচার, তার মানে আর এর রেজোনেটিং স্ট্রাকচার এস বা এস এর রেজোনেটিং স্ট্রাকচার। তো এভাবে আমরা ডিফাইন করতে পারবো। নেক্সট বলছে যে এই যে রেজোনেন্স হচ্ছে বা আমাদের যে মেসোমেরিক এফেক্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলছে তার কন্ডিশন কি। কন্ডিশন ফর রেজোনেন্স অবলিক মেসোমেরিক এফেক্ট। ঠিক আছে, তাহলে বলছে এই যে আমরা রেজোনেন্স করছি সেই রেজোনেন্সের কন্ডিশন কি আছে, বা মেসোমেরিক যে এফেক্ট, সেই মেসোমেরিক এফেক্টের কন্ডিশন কি আছে। অর্থাৎ কোন কন্ডিশনে আমরা রেজোনেন্স দেখাবে, কোন কন্ডিশনে মেসোমেরিক এফেক্ট দেখাবে, সেটা আমরা কি করে করব। তাহলে নাম্বার 1 এটার কন্ডিশনে যদি আমরা দেখি, তাহলে প্রথম কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এখানে অনেকগুলো কন্ডিশন আছে, সবটাকে আমি জাস্ট মিনিমাইজ করে বা সামারাইজ করে দিচ্ছি। যে resonance take place only in conjugated planar system। আমি একবারে করে দিলাম যে বারবার ওই যে কনজুগেটেড সিস্টেমে এবং প্ল্যানার সিস্টেমে এত কিছু না করে আমি জাস্ট করে দিলাম যে রেজোনেন্স টেক প্লেস অনলি ইন কনজুগেটেড প্ল্যানার সিস্টেম। কনজুগেটেড প্ল্যানার সিস্টেমে এটা একমাত্র কাজ করে।
এবার হোয়াট ইজ কনজুগেটেড প্ল্যানার সিস্টেম? কনজুগেটেড মানে অবভিয়াসলি কনজুগেশন থাকবে, অর্থাৎ ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন অর লোন পেয়ার হবে। আর প্ল্যানার সিস্টেম মিন্স sp2 or sp hybridization। কার্বন অ্যাটম যেটা থাকবে সেটা মাস্ট বি sp2 or sp hybridized যদি হয়, বা হাইব্রিডাইজেশন যদি থাকে, তখনই সেক্ষেত্রে প্ল্যানার হবে। যদি এটা sp3 হয়ে যায়, তাহলে আমরা জানি যে sp3 মানে আমাদের কিন্তু 3 ডাইমেনশনাল, তখন সেক্ষেত্রে প্ল্যানারিটি থাকছে না, অর্থাৎ সেটাকে আমরা বলছি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। The tetrahedral structure is not a planar structure, but আমরা যদি বলি trigonal planar structure, also a planar structure, কিংবা linear structure, that is also a planar structure। এরপরে যেটা আছে নাম্বার 2, সেটা বলছে যে only pi electrons and lone pair can participate। ঠিক আছে, তাহলে শুধুমাত্র পাই ইলেকট্রন এবং লোন পেয়ার এরাই পার্টিসিপেট করতে পারবে রেজোনেন্সে, আদারওয়াইজ সিগমা বন্ড ইজ নট পার্টিসিপেটেড। সিগমা বন্ড বা সিগমা ইলেকট্রনস আর নট পার্টিসিপেটেড। তাহলে লোন পেয়ার থাকবে বা পাই ইলেকট্রন থাকবে, তারাই শুধুমাত্র পার্টিসিপেট করবে। এবারে বলছে যে তাহলে আমরা এবার দেখবো যে কাদের কাদের ক্ষেত্রে আমাদের রেজোনেন্স হচ্ছে এবং কাদের কাদের ক্ষেত্রে রেজোনেন্স আমরা পাবো না। কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে আমরা যদি বলি যে সাপোজ CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমরা করি তাহলে CH2 ডাবল বন্ড CH বন্ড CH, তারপরে হচ্ছে ডাবল বন্ড CH2। এদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এদের ক্ষেত্রে বলছে যে এদের ক্ষেত্রে আমাদের পাই ইলেকট্রন আছে, দুখানা পাই ইলেকট্রন আছে, এবং যদি দেখা যায় তাহলে পরে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কি, যে এখানে 1 2 3 4, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, তাহলে এখানে পাই ইলেকট্রন আছে, এখানে চলে যেতে হবে, এটা এখানে উঠে যাবে, তাহলে পরে আমাদের গিয়ে দাঁড়ালো কি, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এটাকে আমরা বলছি 1,3 ডাইবিউটাইল, ঠিক আছে, বা বিউটাডাইন যেটাকে আমরা বলি। তাহলে এটার ক্ষেত্রে আমরা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। আবার আমরা যদি বলি যে CH2 এখানে প্লাস আছে, ঠিক আছে, দেন আমরা বললাম এখানে ওইচ আছে, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে ডোনেট করবে, ডোনেট করলে পরে সেক্ষেত্রে আমরা কি পাবো, CH2 ডাবল বন্ড OH, অবভিয়াসলি এটা প্লাস হয়ে যাবে, দেন এখান থেকে এটা বেরিয়ে গিয়ে আমাদের হতে পারে। তাহলে এটা এক ধরনের রেজোনেটিং স্ট্রাকচার। আবার আমরা বলতে পারি যে Cl বন্ড ডাবল বন্ড CH ডাবল বন্ড, সরি CH2, Cl বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এটা লোন পেয়ার এখানে দিতে পারে, এটা এখানে উঠে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা Cl ডাবল বন্ড CH বন্ড CH2 মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, এগুলো হচ্ছে সব রেজোনেটিং স্ট্রাকচার। আবার আমরা যদি বলি বেনজিনের ক্ষেত্রে, বেনজিনের ক্ষেত্রে আমরা যদি দেখি বা পরবর্তীতেও যদি আমরা আসি বেনজিনে, তাহলে হবে এখানে বেনজিন এই এই, অর্থাৎ এখানে কার্বন টু কার্বন, অর্থাৎ কার্বন
কার্বন ডাবল বন্ড আছে, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দেন কার্বন আবার ডাবল বন্ড, দেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে ডাবল বন্ড, এখানে সব হাইড্রোজেন আছে, একটা করে সিঙ্গেল হাইড্রোজেন। এবার বলছে তাহলে এটা এখানে উঠে চলে আসতে পারে, এটা এখানে উঠে আসতে পারে, তাহলে পরে আমাদের এখানে থাকলো এই 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 এই, তাহলে এটা উঠে আসছে মানে এটা পজিটিভ চার্জ, এখানে চলে আসলো, এটা হয়ে গেল মাইনাস, এরপরে আবার রেজোনেন্স হবে, এখানে উঠবে এবং করে আমাদের চলতে থাকে। তাহলে এইগুলোকে বলছি আমরা রেজোনেন্স। তাহলে এটা হচ্ছে রেজোনেন্স। এখন বলছে যে এই যে রেজোনেন্স আমরা করলাম, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন, ও সরি তার আগে যেটা বলবো এবার, যে তাহলে আমরা কি বললাম যে রেজোনেন্স এবং মেসোমারিক এফেক্ট। তাহলে রেজোনেন্স এবং মেসোমারিক এফেক্ট, এই রেজোনেন্স এবং মেসোমারিক এফেক্টের মধ্যে ডিফারেন্স কি আছে, বলছে রেজোনেন্সের ক্ষেত্রে যে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস এর যদি ডিলোকালাইজেশন হয় থ্রু কনজুগেশন বলতে পারি, থ্রু কনজুগেশন, অর্থাৎ কনজুগেশনের থ্রু দিয়ে যদি পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়, দ্যাট ইজ কল্ড রেজোনেন্স। আর মেসোমারিক এফেক্টে কি আছে, মেসোমারিক এফেক্ট হচ্ছে যে delocalization of delocalization of lone pair through conjugation। তাহলে delocalization of lone pair through conjugation, that is called mesomeric effect, আর delocalization of pi electron through conjugation, that is called resonance। তাহলে এটাই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। যদি লোন পেয়ারের ডিলোকালাইজেশন হয় তখন সেটাকে আমরা বলছি মেসোমেরিক এফেক্ট, আর যদি পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় তখন সেটাকে আমরা বলছি রেজোন্যান্স। তাহলে এবার বলছে যে তাহলে এবার এই রেজোন্যান্স বা মেসোমেরিক এফেক্টের অ্যাপ্লিকেশনটা কি, এপিপিএলআই এটিআই অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন পোর্শনটা তাহলে আমরা কিছুটা দেখে নিই। তাহলে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে যেটা আমরা বলেছিলাম যে স্টেবিলিটি আমাদের দেখতে হবে, স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটিতে যদি আমরা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যদি দেখি, তাহলে স্টেবিলিটি কাদের কাদের দেখতে পারি, কার্বোক্যাটায়ন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কার্বন আয়ন, নাম্বার 3 ফ্রি রেডিক্যাল। তাহলে এই তিনটে জিনিসের আমরা স্টেবিলিটি আপাতত দেখব। তাহলে চলো দেখি এবার। তাহলে আমরা যদি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে পরে দেখা যাক যে CH2 এখানে প্লাস চার্জ, এবার বলছে যে এখানে যদি আমরা CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের হয় তাহলে পরে CH2 বন্ড CH ডাবল বন্ড, এটা বলছে অ্যালাইলিক গ্রুপ, এই জন্য এটাকে বলা অ্যালাইল কার্বোক্যাটায়ন। আর যদি এটা যদি এইখানে মাথায় পজিটিভ হয়ে যেত ডাবল বন্ডেড কার্বনের মধ্যে, দ্যাট ইজ ভিনাইল। তাহলে পরে এবার এখানে বলেছে CH2, তাহলে পরে CH2 এর মাথায় প্লাস চার্জ, এখানে আমরা দেখি এখানে আছে ডাবল বন্ড
পাই ইলেকট্রন, আর এখানে হচ্ছে এটা। এবার এটার মধ্যে যদি দেখি তাহলে এই কার্বনটার কি আছে, বলছে sp2 হাইব্রিডাইজড আছে, এই কার্বন অংশ sp2 হাইব্রিডাইজড, এই কার্বন অংশ sp2 হাইব্রিডাইজড। তাহলে সবগুলো হাইব্রিডাইজেশন কি আছে, sp2 আছে, দ্যাট ইজ প্ল্যানার। তাহলে এটা প্ল্যানার, তাহলে প্ল্যানার। 2 নাম্বার হচ্ছে এখানে কি আছে, পাই ইলেকট্রন আছে। এবার এখানে কি আছে, পি অরবিটাল আছে। তাহলে এখানে পাই ইলেকট্রন আছে, অবভিয়াসলি পাই ইলেকট্রন আছে, যেহেতু পাই বন্ড আছে তো পাই ইলেকট্রন আছে। তাহলে এই পাই ইলেকট্রনটা এখানে দেখি এবার কনজুগেশনে যাচ্ছে কিনা। তাহলে এটা কনজুগেশনে থাকছে, কনজুগেশন হতে পারছে। তাহলে কনজুগেশনে যদি যায়, দেন ইট উইল বি CH2 ডাবল বন্ড CH বন্ড। এটা যেহেতু চলে গেল তাহলে এই সাইডে হয়ে গেল পজিটিভ চার্জ। তাহলে এখানে আমাদের রেজোনেন্স হলো। তাহলে রেজোনেন্সের থ্রু দিয়ে এটা আমাদের স্টেবিলিটি গেইন করলো। আবার যদি আমরা এখানে CH2 পজিটিভ, এখানে যদি বেনজিন দিই তাহলে আমরা জানি বেনজিনের রেজোনেন্স হয়। তাহলে পরে কি হচ্ছে, এখানে ডাবল বন্ড এখানে আসলো, দ্যাট ইজ কল্ড বেনজাইল কার্বোক্যাটায়ন CH2। এটা হয়ে গেল পজিটিভ চার্জ। তাহলে এটা আবার এখানে চলে গেল, তাহলে এটা এটা হয়ে গেল পজিটিভ চার্জ এখানে CH2। এভাবে এটা রেজোনেন্স হতে থাকে। তাহলে এইভাবে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা দেখতে পাই। এখন বলছে যে যদি আমাদের কার্বনায়ন, তাহলে কি হবে, কার্বোক্যাটায়ন তো হয়ে গেল, কার্বনায়ন। তাহলে কার্বনায়নের ক্ষেত্রে সি মাইনাস। তাহলে এরকম যদি CH ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে CH2, এটা যদি কার্বনায়ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি এটা কার্বনায়নের মাইনাস চার্জটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 মাইনাস। তাহলে এটাও রেজোনেন্স হচ্ছে, দ্যাট ইজ স্টেবিলাইজড করতে পারছি। তাহলে এইভাবে আমরা কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও আমরা এভাবে করতে পারব থ্রু রেজোনেন্স। তাহলে যেখানে রেজোনেন্স হবে তার স্টেবিলিটি পাওয়া যাবে। আবার আমরা যদি এরকম করি যে CH2 এখানে পজিটিভ চার্জ, এখানে Cl আছে, এখানে সামথিং কিছু আছে, তাহলে পরে XYZ হোয়াটএভার। তাহলে সেক্ষেত্রে বলছি ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, বা আমরা যদি এখানে ক্লোরিন না দিয়ে অক্সিজেন দিই, OH দিয়ে দিল, তাহলে এবার অক্সিজেনের লোন পেয়ার এখানে ডোনেট করে দিল, তাহলে হয়ে গেল CH2, এখানে হয়ে গেল ডাবল বন্ড OH, এটা প্লাস, ঠিক আছে। তাহলে এরকম, তাহলে এইভাবে আমাদের স্টেবিলিটি গেইন করতে পারছি। তাহলে এটা তখন হয়ে গেল মেসোমেরিক এফেক্ট, কল্ড মেসোমেরিক এফেক্ট। এবার বলছে যে দুটো কম্পাউন্ড যদি আলাদা আলাদা দেওয়া থাকে, দুটো কার্বোক্যাটায়ন, একটাতে এবার এরকম আছে আর একটাতে এরকম, তাহলে পরে বলছে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল। তখন বলছে যে মেসোমেরিক এফেক্ট এখানে হবে, মেসোমেরিক এফেক্ট যে স্টেবিলিটি গেইন করাবে which is greater than রেজোনেন্স। অর্থাৎ রেজোনেন্স এফেক্টের থেকে মেসোমেরিক এফেক্টের স্টেবিলিটি গেইন করার টেন্ডেন্সি অনেক বেশি। তার মানে মেসোমেরিক এফেক্টের এফেক্টিভনেসটা বেশি রেজোনেন্স এফেক্টের থেকে। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে যে কোথাও মেসোমেরিক এফেক্ট হচ্ছে নাকি। যদি কোনো জায়গাটাতে মেসোমেরিক এফেক্ট হয় তাহলে মেসোমেরিক এফেক্টের যে কম্পাউন্ডটা সেটা বেশি স্টেবল হবে দেন রেজোনেন্স এফেক্ট। এটা গেল কার্বনায়ন, ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও তাই। এখন বলছে যে তাহলে আমরা এটা বের করলাম, তাহলে এখন যদি আমাদের কাছে এরকম করে যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2 এবং আরেকটা জায়গাতে দিল CH2 ডাবল বন্ড CH বন্ড Cl, তাহলে সেক্ষেত্রে Cl লোন পেয়ার ডোনেট করবে, এখানে আসবে, এটা এখানে দেবে, এটা এখানে উঠে আসবে,
তাহলে আমরা এখানে পাচ্ছি CH2 মাইনাস বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 প্লাস। এবার এখানে আমরা পাবো কি CH2 মাইনাস বন্ড CH ডাবল বন্ড Cl প্লাস। ঠিক আছে, তাহলে এভাবে আমার কার্বন আয়ন বা কার্বোকেটানের স্টেবিলিটিটা এক্সপ্লেন করতে পারি। নেক্সট যেটা যেটা আমরা খুব করি সেটা হচ্ছে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। এবার বলছি এই অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটিটাকে যদি আমরা করতে চাই, এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা এর আগেও করেছিলাম যে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাসিডিটি বা বেসিসিটি যদি করতে চাই তাহলে পরে তার জন্য আরেকটা আলাদা ভিডিও আছে, সেখানে অ্যাসিডিটি এবং বেসিসিটি আমরা কি করে ডিফাইন করব বা কোন প্রসিডিওরে করলে পরে সবথেকে ইজিয়েস্ট প্রসিডিওর হবে সেটা বলে দেওয়া আছে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাসিডিটি যদি আমরা দেখি তাহলে রেজোনেন্স থ্রু দিয়ে যদি বলি অ্যাসিডিটি, তাহলে এখানে আমরা বলছি যে এই যে বেনজিনের মাথায় যদি OH দিয়ে দিই দ্যাট ইজ ফেনল, তাহলে ফেনলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে ফেনলের ক্ষেত্রে যখন বেনজিনের সাথে অক্সিজেন যুক্ত আছে, তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, সেই অক্সিজেনের লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা অবশ্যই এখানে যেহেতু কনজুগেটেড একটা সিস্টেম আছে বেনজিনের মধ্যে, তো সেক্ষেত্রে এর কনজুগেটেড সিস্টেমে অবশ্যই যেতে চাইবে। ফলে কনজুগেটেড সিস্টেমে যাওয়ার জন্য সে কি করবে, এখানে ডাবল বন্ড তৈরি করবে, অর্থাৎ লোন পেয়ারটাকে কনজুগেশনে ডোনেট করে দেবে, কারণ সেক্ষেত্রে রেজোনেন্স হবে বা মেসোমারিক এফেক্ট হবে। তাহলে রেজোনেন্স বা মেসোমেরিক এফেক্ট হওয়ার জন্য সে একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করবে, যার জন্য সে কিন্তু অক্সিজেন সর্বদাই চাইবে তার যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে সেটাকে ডোনেট করে সেই কনজুগেশনে দিয়ে দিতে। তাহলে যখন কনজুগেশনে দিয়ে দেবে তখন কি হবে, কনজুগেশনে দিয়ে দিলে পরে অক্সিজেনের যে ইলেকট্রন ডেনসিটি, সেই ইলেকট্রন ডেনসিটি কমে যাবে, কারণ তার কাছ থেকে লোন পেয়ার অফ ইলেকট্রনটা সরে গেল, ফলে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি কমে গেল। তাহলে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি যদি কমে যায় তখন সে চাইবে হাইড্রোজেনের থেকে ইলেকট্রন ডেনসিটিটাকে গেইন করা, ফলে হাইড্রোজেন যে বন্ডিং ইলেকট্রনটা সেটা ডোনেট করে দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে প্রসেস। এবার আমরা এটাকে যদি খুব ইজিলি এক্সপ্লেন করতে চাই তাহলে পরে অ্যাসিডিটি এক্সপ্লেন করার জন্য আমাদের নর্মাল ব্যাপার ফেনল, এখান থেকে একটা H+ ডোনেট করে দেব, ডোনেট করে দিয়ে আমরা তৈরি করব O- প্লাস হচ্ছে H+, অর্থাৎ কনজুগেটেড বেস তৈরি করলাম। এবার বলছি যে এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। এই ফেনক্সাইড আয়নটা কি হচ্ছে, থ্রু রেজোনেন্স স্টেবিলিটি গেইন করছে, রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি গেইন করছে। ও এইটা এটা, এবার এখানে অর্থাৎ অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটা ছিল সেটা ডিলোকালাইজড হয়ে গিয়ে টোটাল সিস্টেমের মধ্যে চলে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের স্টেবিলিটি গেইন হলো। এবারে বলছে যে এইভাবে আমরা অ্যাসিডিটি এবং বেসিসিটিটাকে এক্সপ্লেন করতে পারি। আবার বেসিসিটির ক্ষেত্রে যদি দেখি যে আমরা যদি অ্যানিলিন নিই NH2, বেনজিনের মাথায় NH2 অ্যানিলিন, তাহলে পরে আমরা প্রথমে কি করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই লোন পেয়ারটাকে ডোনেট করে দিতে হবে। তাহলে ইলেকট্রন মানে H+ ডোনেট করা, তো সেই H+ ডোনেট করা মানে কি, H+ ডোনেট করা মানে ইলেকট্রন একসেপ্ট করা। তাহলে বলছে যে এক্ষেত্রে আমরা কি দেখব যে NH2 যেটা আছে বেনজিনের মাথায়, তাহলে এই বেনজিনের মাথায় নাইট্রোজেনটা কি করবে, নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা বেনজিনের মাথায় যে নাইট্রোজেন NH2 আছে তার লোন পেয়ারটা এখানে কনজুগেশনে চলে আসবে। কনজুগেশনে যদি চলে আসে তাহলে পরে কি হবে, তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা আছে তার অ্যাভেলেবিলিটিটা কমে যাবে, অর্থাৎ তার যে
অ্যাভেলেবেল থাকার যে টেন্ডেন্সিটা সেটা কমে যাচ্ছে ডিউ টু রেজোনেন্স। অর্থাৎ যেহেতু লোন পেয়ারটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে, যার জন্য এটা আর অ্যাভেলেবেল থাকছে না। অ্যাভেলেবেল না থাকার জন্য এর বেসিসিটিটা ডিক্রিজ করে যাচ্ছে। কারণ আমরা জানি লোন পেয়ারটাকে তো ডোনেট করতে হবে। লোন পেয়ারটাকে যদি ডোনেট করতে না পারে তাহলে তার বেসিসিটি দেখাবে না। তাহলে লোন পেয়ারটাকে ডোনেট যদি করে তার জন্য আমাকে লোন পেয়ারটাকে থাকতে হবে। কিন্তু লোন পেয়ারটা যদি আমাদের রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে লোন পেয়ার ডোনেশনের টেন্ডেন্সিটা আর থাকছে না। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাসিডিটি বেসিসিটি, আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি। এবারে বলছে যে আরেকটা জিনিস আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে এই যে আমাদের রেজোনেন্স স্ট্রাকচার গুলো আছে, সেই রেজোনেন্স স্ট্রাকচারে তাহলে মোর নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচার যদি তৈরি হয়, মোর নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচার মানেই আমরা জানি মোর দা স্টেবিলিটি। তাহলে যার যত বেশি রেজোনেন্স স্ট্রাকচার হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। যার জন্য আমরা যদি বলি যে একটা চেইন যদি আমাদের ফর্ম থাকে, এই যে বেনজিন যেমন আছে সাইক্লিক ফর্মে, সেটাই যদি আমি চেইন ফর্ম করি CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH CH2 ডাবল বন্ড 2 বন্ড CH ডাবল বন্ড CH2। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পরে এক্ষেত্রে আমাদের রেজোনেন্স স্ট্রাকচার যদি করি, এটা এখানে গেল, এখানে গেল, এটা এখানে গেল, CH2 প্লাস বন্ড CH মাইনাস বন্ড, সরি এখানে দরকার নেই মাইনাস, ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 মাইনাস। তাহলে এক্ষেত্রে আমাদের রেজোনেটিং স্ট্রাকচার কম হচ্ছে। বাট আমরা যদি বেনজিনের ক্ষেত্রে দেখি, তাহলে বেনজিনের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার আমার বেশি তৈরি হবে। প্লাস এখানে গেল, এখানে গেল, ঠিক আছে। তাহলে এটা গেল মোটামুটি আমাদের রেজোনেন্সের বৃত্তান্ত। এরপরে আরো ডিটেলস আমাদের রেজোনেন্স আছে, তো দেখতে থাকো।